গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। জয় নৃসিংহদেব ভগবান কি জয়। আজকে হচ্ছে নৃসিংহ চতুর্দশী। সকাল সকাল উঠে গেছি, এখন যাব স্নান করতে। স্নান করে চলো পুজোটা সেরে ফেলি। নরসিংহদেব হচ্ছেন বিষ্ণুর 10 অবতারের একজন এবং বলে জন্মালে জন্মাষ্টমী করতে হয়, উপোস করতে হয়, জন্মাষ্টমী পালন করতে হয়, বলে না কথায়। কিন্তু জন্মাষ্টমী আমি অ্যাকচুয়ালি কোনোদিনই করিনি, ইভেন ছোট বয়স থেকেও। মহাশিবরাত্রিও যেমন করে মানুষ, করিনি। কিন্তু আমি এই নৃসিংহ চতুর্দশী একদম ছোট্ট বয়স থেকে আমার মার জন্য আমি ফলো করে এসেছি এবং এখনও সেটা কন্টিনিউ করি। জন্মাষ্টমী তো আমি রিসেন্টলি বলতে পারো স্টার্ট করেছি, 2017 আমার কাছে এই গোপাল এসেছে, তখন থেকে আমি জন্মাষ্টমী করি। কিন্তু নৃসিংহ চতুর্দশী প্রতি বছরই চেষ্টা করি নিজের মতন করে। আর পুজো পার্বণ দেখবে আমি ফলো করি ঠিক কথা, কিন্তু আমার কাছে মনে হয় মন্দিরে অনেক সময় না গিয়েও তুমি ঘরে বসেও কিন্তু নিজের মন থেকে ভগবানের জন্য যেইটুকুনি তুমি পারো সেইটুকুনি যদি করতে পারো সৎ মন দিয়ে, সেইটুকুনি ভগবানের কিন্তু লাগে। কারণ আমরা যতই রান্না বান্না করে ঠাকুরকে ভোগ লাগানো বা এই ফুল তুলে ঠাকুরের চরণে দেওয়া, এগুলো ভগবানের কেন প্রয়োজন, তাই না? সে তো এই পৃথিবীর সৃষ্টি করেছে, আমাদের সৃষ্টি করেছে, তার কাছে তো সবই আছে, সে কেন চাইবে? কিন্তু এটা আমাদের প্র্যাকটিস, যে আমরা কিভাবে আমাদের লাইফস্টাইলটাকে বেটার করব, কিভাবে আমরা বেটার মানুষ হওয়ার চেষ্টা করব প্রতিটা দিন। এবং সেই প্র্যাকটিসের মধ্যে সারাটা দিন আমরা যেমন রান্না, খাওয়া, বাচ্চা সামলানো, ঘর সামলানো করি, সেরকমই ভগবানের এই যে পুজো দেওয়াটা, এটা মনের একটা শান্তি। কারোর এটাতে শান্তি হয়, কারোর হয় না। তা আমার খুব ভালো লাগে। আমার গাছগুলোতে এত সুন্দর ফুল এসেছে এই বছর, এবং প্রতিদিন যে আমি ঠাকুরকে, আমাকে কিনে ফুল দিতে হচ্ছে না, আমার নিজের গাছের থেকে আমি ফুল তুলে নিয়ে ভগবানের চরণে দিতে পারছি, এটা আমার মনে শান্তি। এটাতেই আমি যত কষ্টেই থাকি না কেন, এইটুকুনি করতে পারলে সকালটায় আমার সারা দিনটা যেন ভালো হয়ে যায়, এরকম মনে হয়। আজকে এই শুভ দিনে তো ইস্কনের মন্দিরে বিকেলবেলাতে অ্যাকচুয়ালি অভিষেক হবে, যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু মন্দিরটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, প্রায় 1 ঘন্টার বেশি, আর ট্রাফিকে তো আরও টাইম লেগে যায় বিকেলবেলাটা। প্লাস আমার ক্লায়েন্ট আছে, বৃষ্টি বাদলের দিন, ওই জন্য আর আজকে যাওয়া হবে না। তো মনটা ওই জন্য একটু খারাপ, বাট ঠিক আছে, ঘরে যেরকম পাচ্ছি ভগবানের পুজো দিয়ে। আগে ছোট বয়সে উপোস করতে পারতাম, এখন আর পারি না, 12টা পর্যন্ত উপোস থাকি, তারপরে পুজো টুজো দিয়ে অভিষেকের চরণামৃতটা নিয়ে রান্নাবান্না করে নিরামিষই আর কি খাওয়া দাওয়া হয়। তো আজকে নব অফিসে যাবে, প্রীতি বাড়িতে আছে, আহানও বাড়িতে। ছেলে মেয়ে দুজনেরই আজকে শরীর খুব খারাপ। অ্যাকচুয়ালি প্রীতি অনেক দিন ধরে ভুগছে, ওর স্টমাক আপসেট হয়েছিল, 1 সপ্তাহ বেশি খেতে পাচ্ছে না। এখন যাই হোক 2-3 দিন ধরে খাচ্ছে, কিন্তু ওই পাতলা ডাল বা একটু হালকা খিচুড়ি বানিয়ে দিলে সেটাই আর কি ও খেয়ে নিচ্ছে। আহানেরও হঠাৎ করে কালকে রাত্রির থেকে জ্বর, জানি না কেন, আমাদের কি লেগেছে একটার পর একটা। গাড়ি অ্যাক্সিডেন্ট হলো তোমরা জানো, তারপরে বাড়ির সামনে স্নেক, অলমোস্ট পাড়া দিয়ে দিচ্ছিলাম, ঠিক আছে। তার মধ্যে এই ছেলে মেয়ের অসুস্থতা, তো একটার পর একটা। রিসেন্টলি আমরা ছেলেকে আর্জেন্ট কেয়ারে নিয়ে গেছিলাম, আহানকে শরীর খারাপ হয়েছিল 1 মাস আগে। তখন জানো তো ওখানে আর্জেন্ট কেয়ারে কিচ্ছু দেয়নি, কোনো মেডিসিনও দেয়নি, কিন্তু আমাদের বিল পাঠিয়ে দিয়েছে $400, ঠিক আছে, ওই আর্জেন্ট কেয়ারের যে ভিজিটের বিল বেসিক্যালি। তো এই হচ্ছে লাইফে এখন আপাতত চলছে। যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি যেন সবার মঙ্গল করুন, আমাদেরও মঙ্গল করুন। নব একটু, আমি যখন পুজো দিচ্ছিলাম আহানের সাথে একটু এসে আমার সাথে পুজো দিয়ে ও রেডি টেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল অফিসের জন্য। তাড়াতাড়ি বলল চলে আসবে, এসেই লাঞ্চ করবে আমাদের সাথে, একটু লেট লাঞ্চ হয়তো হবে। আর আমিও এখানে একটু ভাত বসিয়ে দিলাম, একটু পনির বানাবো। প্রীতিও তার মধ্যে একটু উঠে বসেছে, সারাদিনই ও শুয়ে রয়েছে, এতটাই শরীর ওর খারাপ না কি বলবো। তো আমি বললাম যে একটু স্নান টান করে আজকে নৃসিংহ চতুর্দশী পুজোটা একটু দিয়ে দে।
তো ও এসে দুপুরবেলার পুজোটা ওই দিয়ে দিল। আর আমি সকাল থেকে পুজোর কাজে ব্যস্ত ছিলাম, সারা কিচেনটা পুরো ছড়ানো ছেটানো, রাতে সব বাসন টাসন মেজে রেখে দিয়েছিলাম, সেগুলোকে এখন ক্লিয়ার করবো। আর সাথে সাথে রান্নাটাও বসিয়ে দিলাম, তার কারণ নব জানি না কখন ব্যাক করবে। আজকে অ্যাকচুয়ালি দুপুরবেলায় বৃষ্টি বাদল দেখাচ্ছে। তো আমাদের সাথে আরও একটা অঘটন ঘটেছে এর মধ্যে, মানে একটার পর একটা যেরকম বললাম লেগে আছে। আমাদের টেসলাটার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমরা যদি দেখে থাকো আগের ব্লগগুলো, সেটা যে সারাই করতে দিয়েছিলাম টেসলাকে, উইকেন্ডে এত ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি হয়েছিল, গাড়িটা বাইরে পড়েছিল, ওরা ঠিক করে রেখে দিয়েছিল, কিন্তু উইকেন্ডে আর গিয়ে আমরা পিক করতে পারিনি, ওরা বন্ধ থাকে তো স্যাটারডে সানডে, আর ফ্রাইডে এমন টাইমে ওরা বললো যে ঠিক হয়ে গেছে, আমরা আর গিয়ে পিক করতে পারিনি, ইট ওয়াজ টু লেট। তো স্যাটারডে এমন ঝড় বৃষ্টি হলো যে শিলাবৃষ্টিতে আমাদের গাড়িটা ড্যামেজ হয়ে গেছে, জানো তো। তো আর সেটা বলছে ওরা অ্যাক্ট অফ গড। তো হাসছি, বিকজ মানুষ যখন খুবই প্রবলেমে থাকে না, দেখবে একদম প্রবলেমের চরম সীমায়, তখন তার মুখ থেকে হাসিটাই বেরোয়, বিকজ কিছু করার নেই না, আমাদের হাত পা তো বাঁধা। ভগবান পরীক্ষা নিচ্ছেন, সেই পরীক্ষা আমাদের পাশ করতে হবে, ঠিক আছে। আইদার পাশ করো আইদার ফেল করো, তো হেরে গেলে তো ফেল হয়ে যাবে না। চলো লড়াইটা করতেই থাকি জীবনের সাথে, যতদিন বেঁচে আছি মানুষ, প্রত্যেকটা মানুষই অ্যাকচুয়ালি লড়াই করে যায়, ঠিক আছে, হার মানলে হয় না। তো যাই হোক, গাড়িটাকেও পিক করতে হবে আমাদের, ওটা আপাতত এখন আমরা ফিক্স করছি না, কারণ আমাদের যেহেতু বললো যে অ্যাক্ট অফ গড, ইভেন তো ওদের টেসলার ওখানেই পড়েছিল, ওরা ফিক্স করবে না। তো আমাদের ইন্স্যুরেন্সই আই ডোন্ট নো, মানে ক্লেম করে আই থিঙ্ক আমাদের ফিক্স করতে হবে। তো নব বললো যে আপাতত ওয়েট কর, কারণ দুটো ক্লেম অলরেডি আছে আমাদের ইন্স্যুরেন্সে। তো 3 নম্বর যদি রাইটা ওয়ে করি 1-2 সপ্তাহের মধ্যেই তো সব কিছু ঘটনা ঘটছে পরপর, তো ইন্স্যুরেন্সও ভাববে যে আমরা ফ্রড করছি বা কিছু, ঠিক আছে। তো সেই কারণে আর কি। আর আরেকজন তোমরা প্রশ্ন করেছিলে যখন আমাদের ডেন্টাল কার্ডটার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে ওই যে মহিলাটা আমাদের হিট করলো পেছন থেকে, তার ইন্স্যুরেন্স ছিল না, এবং আমাদের ইন্স্যুরেন্সকেই বেসিক্যালি ক্লেম করতে হবে, ইভেন তো আমাদের দোষ না, সেই মহিলার দোষ। তো দেশে যেমন হয়, হ্যাঁ, কারোর যদি ইন্স্যুরেন্স না থাকে সে আউট অফ পকেট পে করতে হবে তাকে, তাই তো। কিন্তু আমেরিকায় আবার নিয়ম হচ্ছে যে তোমার কাছে যদি কম পয়সা থাকে, তোমার অ্যাকচুয়ালি লাইফ বেটার, ঠিক আছে। যারা পয়সা ইনকাম করছে, ট্যাক্স দিচ্ছে, তাদের সেই ট্যাক্সটা তো দেখাই যাচ্ছে যে এত ট্যাক্স দিতেই হবে, এত টাকা ইনকাম করছো, তো সেই টাকাটা নিয়েই অ্যাকচুয়ালি এখানে যারা গরিব সো কল, তাদেরকে হেল্প করছে। তো তোমার যদি পয়সা না থাকে, যেমন ওই মহিলাটার যদি অ্যাকচুয়ালি ইনকাম না থাকে, আমাদের ইন্স্যুরেন্স হয়তো ওই মহিলার হাজব্যান্ডের পেছনে যাবে, যদি হাজব্যান্ড থেকে থাকে, ঠিক আছে। অনেকেই এখানে সিঙ্গেল মাম হয়, তো হাজব্যান্ড হয়তো ডিভোর্স হয়ে গেছে বা কিছু সেরমও হতে পারে, ফ্যামিলির কাছে থাকতে পারে, তো তখন আর কার কাছে যাবে পয়সা নিতে? সে যদি হাত তুলে দেয় যে আমার কাছে পয়সাই নেই, আমার কাছে পেমেন্ট করবার মতনই কিছু নেই, কারণ ওই মহিলাটা অ্যাক্সিডেন্টের পরে কিন্তু হসপিটালেও চলে গেছিলো অ্যাম্বুলেন্সে করে। তো সুতরাং তার ওই অ্যাম্বুলেন্সের খরচা বা হসপিটালে এমার্জেন্সির খরচা কত হতে পারে ভাবো। আমার ছেলেকে আর্জেন্ট কেয়ার নিয়ে গেলাম, $400 বিল করে দিল, কিচ্ছু করেনি, শুধু একটা গেটোরেটের ড্রিঙ্ক দিয়ে দিয়েছিল, যে ঠিক আছে এ তো সর্দি কাশি এরকম ঠান্ডা থাকেই, অ্যালার্জি হয়, ওভার দ্য কাউন্টার কিছু একটা খাইয়ে দাও বলে পাঠিয়ে দিয়েছিল। তাতে $400 যদি বিল করে, তাহলে একটা এমার্জেন্সি হসপিটালের বিল কত হতে পারে। কিন্তু মহিলা যদি বলে যে আমার কাছে কোনো ইনকামই নেই, ঠিক আছে, হাত তুলে দেয়, তাহলে তাকে কোথা থেকে সে দেবে? বড় জোর কি হয়, যাদের এরকম কেসে তোমার মানে তাদের ক্রেডিট যেটা, সেটা ডাউন হয়ে যায়, সে কখনো বাড়ি কিনতে পারে না, গাড়ি কিনতে পারে না, এইসব কিনবার সময় তাকে অন্য কারোর হেল্প নিয়ে, তারপরেও মানুষ ওরমভাবেও কিন্তু চলে যাচ্ছে, ফ্যামিলি বা কেউ না কেউ হেল্প করে দিচ্ছে। আর সেই ক্রেডিট যেটা লস্ট করে যায়, সেটাও কিন্তু 7 ইয়ার্সের মেয়াদ থাকে, 7 বছর পর আবার কিন্তু তুমি আবার নতুন করে বিল্ড করতে পারো। তোমার যে যতই লোন আছে, তুমি ওই 7 বছরে যদি চোকাতে না পারো, সব কিছু মাফ করে দেবে এখানে, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে গরিব থাকা, কাজ না করে গরিব থাকাটা মানে বেটার অপশান বলতে পারো, ঠিক আছে। প্লাস বাচ্চা আছে, হয়তো বাচ্চার জন্য লাইক ফুড স্ট্যাম্পও পাচ্ছে। ফুড স্ট্যাম্প হচ্ছে খাবারের একটা অ্যামাউন্ট, স্টেট গভর্নমেন্ট থেকে দেয়, সেই অ্যামাউন্টটা আই থিঙ্ক স্টেট গভর্নমেন্ট থেকে দেয়, ইফ আই এম
নট রং। তো সেটা হচ্ছে তুমি যত বাচ্চার খাবার দাবার সেগুলো কিনতে পারবে। ইভেন জানো যাদের বাড়ি নেই, মাথার উপরে ছাদ নেই বা অ্যাপার্টমেন্টে পে করবার পয়সা নেই, তাদের জন্য সেকশন 8 আই থিঙ্ক বলে, ইফ আই এম নট রং, গভর্নমেন্ট থেকে বাড়ি পর্যন্ত বিল্ড করে দেয় তাদের থাকার জন্য, সিঙ্গেল প্যারেন্টদের জন্য, বা যে হয়তো ফিজিক্যালি অনেকেই আছে ইউএসএ যারা কাজ করতে পারে না, ওভারওয়েট হয়ে গেছে বা লাইক শারীরিক কোনো কন্ডিশন আছে, সেই কারণে। ইভেন এত হেল্প পাওয়ার পরেও গভর্নমেন্ট থেকে এখানে কিন্তু প্রত্যেকটা স্টেটে প্রচুর হোমলেস দেখতে পারবে, বিকজ ওই ড্রাগস সুবিধা যত মানুষ পায় সেটার অসৎ ব্যবহার করে। আর আমরা অন্য কান্ট্রি থেকে এসে এখানে পড়াশোনা করে এখানকার মতন চাকরি বাকরি জব করে স্ট্রাগল করে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরেও দেখো আমাদেরকেই এইসব প্রবলেম আসলে ফেস করতে হয়। এত কিছুর মধ্যে দিয়ে আবার আমার আঙুলটাও কেটে গেল, হালকা করেই কেটেছে বাট অনেকটাই ব্লাড বেরিয়েছে। দেখবেন ছোট্টখাটো কাটেও বেশ এই গরম ভাত খেতে গেলে ব্যথা লাগে। যাই হোক, ছেলে মেয়ে অসুস্থ, নব গেছে অফিসে, একা একাই লাঞ্চটা সেরে ফেলছি। রান্না করে লাঞ্চ করে ছেলে আজকে একা একাই খেয়েছে, এত কাজে ব্যস্ত ছিলাম। ওর ভালোই জ্বর আছে, ওই জন্যই তো স্কুলে পাঠালাম না। আর প্রীতিও বাড়িতে আছে, ওই দুজনে অল্প অল্পই খাচ্ছে, খেতে বেশি পারছে না। মানে ছেলে মেয়ে দুজনেই অসুস্থ, বড় গেছে হচ্ছে অফিসে, আর আমি এখন একা একাই আর কি লাঞ্চ করলাম। আর আজকের হোপ ব্লগটা তোমরা এনজয় করলে। বৃষ্টি ওয়েদার, মেঘলা আকাশ দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি ঝিঝির বৃষ্টি পড়ছে। আর রাইট নাও ফিল লাইক ধরো 14 ডিগ্রি সেলসিয়াসে, 17-18 হবে, বাট ঠান্ডা, হালকা ঠান্ডা লাগছে। হাওয়া দিলে তো ঠান্ডাটাই লাগছে, সামার পড়ে যাচ্ছে। আর ভাবো এখনও আমাদের এখানে টেক্সাসে ঠান্ডা ওয়েদার, এনজয় করছি। বৃষ্টি হচ্ছে বলে দেখো গাছপালাগুলো বেশ এই বছর ভালো ফুল দিচ্ছে, গাছে পাতাও ভালো এসেছে। এই তো গরম পড়ে গেলে মানে গরম আর গরম এখানে, মানে টেক্সাসে আর কি ভালো গরম পড়ে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। হোপ তোমাদের সকলকে নিঃসন্দেহে ভগবান অনেক 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 কৃপা করবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।